বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু কথা বা আলোচনায় সংস্কার সম্ভব নয়, প্রয়োজন মানসিক পরিবর্তন। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিগত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এখন সবাই মিলে দেশ গঠনে পদক্ষেপ নিচ্ছে। আওয়ামী লীগ দেশের টাকা লুট করে পাচার করেছে বলেও এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল। মাহবুব সৈকতের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় পর্বে উপস্থিত হন বিএনপি সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আশা করি এ পর্যন্ত আপনারা যে সহযোগিতা করেছেন, আগামীতে সহযোগিতাটা করবেন। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, এই ব্যাপারে অন্তত আমাদের একমত হতে হবে। এই শব্দগুলো দিয়ে রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদেরকে পরিচিত হওয়া দরকার। সেই জায়গাতে সংস্কারটা সবচেয়ে বড় জরুরি। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে। আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা সবাই মিলে বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করতে চাই। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে। তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি হলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নষ্ট হবে বলে মন্তব্য করেন অন্য জাতীয় নেতারা। আগামীতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে অথবা গণভোটের আয়োজন করতে হবে। পর্যন্ত জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই সর্বাধিক ভালোটা আমাদের করতে হবে, ওইটাই টেকসই হবে, ওইটাই গণতান্ত্রিক ব্যবস্থা। হ্যাঁ, বিভিন্ন ইস্যুতে আমরা একজন আরেকজনের সম্পর্কে প্রতিবাদ করছি, বিরোধিতা করছি, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করছি এক হয়ে যেতে। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ও বর্তমান বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ। তারেক রহমান সাহেব যেমন বলেন, সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ। এই গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের যেমন না, নির্দিষ্ট গোষ্ঠীর যেমন না, নির্দিষ্ট সংগঠনও না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আর দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না। যশোর ও বরিশালে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় যাচ্ছি পরের সংবাদে। নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সিইসি এ সময় আরও বলেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহায়তা ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কখনোই সম্ভব নয়। আবু সাইদপুর রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার। উদ্বোধনী আয়োজনের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনা চলছে। এই সরকারের সাথে আমাদের যে যোগাযোগের বিষয়টা, এটা এমন না যে প্রতিনিয়ত হচ্ছে বা এমন না যে একদম নাই, সেরকম না। আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে এর মধ্যে ইলেকশন কমিশন সংস্কারের বিষয়গুলো আছে। তো সুতরাং এগুলো আমরা তো সম্পৃক্ত, সরকারের এই কর্মকাণ্ডের সাথে আমরা তো সম্পৃক্ত আছি। তো এগুলোকে ধারণ করেই তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। এছাড়াও সিইসি বলেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকার ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কখনোই সম্ভব না। যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের দেখেন, একটা ইলেকশন করতে গেলে
যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। তবে এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের 50 জন কর্মকর্তা দুদিনব্যাপী নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করে, যার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এই আইনগুলো, এই বিধিমালাগুলো একটু চর্চা করে আসবেন, পড়ে আসবেন, এবং নিজের মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে নোট করে আনবেন। আবু সুতপু, মাই টিভি, ঢাকা। পোস্টার নিষিদ্ধ করার বিষয়টি ইতিবাচক, তবে নির্বাচনী জৌলুস থাকবে না বলে মন্তব্য করেছেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED সভাপতি কাজী জেবেল। আর সংগঠনটির সাবেক সভাপতি ইকরামুল হক সায়েম বলেছেন, পোস্টারের বদলে বিলবোর্ড প্রচারণা ইতিবাচক হওয়ায় যেমন প্রার্থীর ব্যয় কমে যাবে, তেমনি প্রতিহিংসা রাজনীতিও কমে আসবে। তবে উভয়েই ডিজিটাল প্রচার মাধ্যমকে নিয়ম নীতির মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন। আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার অন্যতম মাধ্যম পোস্টারের ব্যবহার আর থাকছে না। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা যাবে বলে নির্বাচন কমিশনের ৭ম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপদেষ্টাদেরকেও যোগ করা হয়েছে, তারা যেন কোনোভাবে নির্বাচনী প্রচারণায় যেতে না পারে। এছাড়াও প্রার্থীরা ডাকবাংলো, রেস্ট হাউস, সার্কিট হাউস ব্যবহার করতে না পারার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বলে জানান ইসি সানাউল্লাহ। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি, আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। সার্বিক এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন নির্বাচন কমিশনের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সভাপতি কাজী জেবেল? তিনি বলেন, পোস্টার নিষিদ্ধ করার বিষয়টি ইতিবাচক, তবে নির্বাচনী জৌলুস থাকবে না। যখন পোস্টার থাকবে না তখন কাগজ কালির ব্যবহারটা কিছুটা হলেও কমবে, এটি একটি ইতিবাচক দিক। কিন্তু অন্য একটি বিষয় হচ্ছে এরকম যে নির্বাচনের যে একটা জৌলুস থাকে, মানুষ পোস্টার দেখে চিনেন। অনেক সময় গ্রামের যারা বয়স্ক লোক আছেন, যেসব জায়গায় ইন্টারনেট নেই, তারা কিন্তু পোস্টারটা দেখে মানুষকে চিনেন, সাধারণত প্রার্থী চিনে থাকেন। আর RFEDর সাবেক সভাপতি ইকরামুল হক সায়েম বলেছেন, পোস্টারের বদলে বিলবোর্ড প্রচারণা ইতিবাচক হয় যেমন প্রার্থীর ব্যয় কমে যাবে, তেমনি প্রতিহিংসা রাজনীতিও কমে আসবে। পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর ব্যয় কিন্তু বহুলাংশে বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে যে পোস্টার যেখানে সেখানে লাগানোর মাধ্যমে মানুষের বাড়ি ঘর স্থাপনার সৌন্দর্য নষ্ট হয়। একই সাথে আপনি এই পোস্টার লাগানোকে কেন্দ্র করে নানা ধরনের বিশৃঙ্খলাও কিন্তু তৈরি হয়, কিংবা কারো পোস্টার ছিঁড়ে ফেলে তার পোস্টার লাগানো হচ্ছে, কারো পোস্টার দিনে আছে রাতে নাই, রাতে আছে সকালে নাই, এরকম নানা ধরনের সমস্যা তৈরি হয়। তবে উভয়ের পরামর্শ ছিল ডিজিটাল প্রচারণার মাধ্যমকে নিয়মনীতির মধ্যে রাখার, যা এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তারা। আমার মনে হয় নির্বাচন কমিশন তাদের মতামতটাকেও দেখবে, সেক্ষেত্রে তাদের মতামতের ভিত্তিতে যেটি সকলের কাছে গ্রহণযোগ্য এমন একটি ব্যবস্থা নেবেন। মানুষের চিন্তাভাবনা এখন অনেক পরিবর্তন হয়েছে, বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মানুষ মৌলিক সংস্কারগুলো চাচ্ছে। আবু সুতপু, মাই টিভি, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আর দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না। যশোর ও বরিশালে আলাদা অনুষ্ঠানে তার এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামাতে ইসলামীর জেলা শাখার আয়োজনে সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে কেউ হস্তক্ষেপ না করুক, সংবিধানের মৌলিক কিছু সংস্কার যার মধ্য দিয়ে নতুন কোনো ফ্যাসিবাদের যেন জন্ম না হয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সময় যেটুকু লাগে সে সময়টুকু সরকারের নেওয়া উচিত। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র থেকে রক্ষার জন্য আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার।
অন্যদিকে বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের ২১ আসনের দায়িত্বশীল সমাবেশে জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সুষ্ঠু সঠিক নির্বাচনী ট্রেনচ্যুত বাংলাদেশকে আবার সঠিক রেললাইনের উপর উঠাতে সাহায্য করতে পারে। আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে একটি সুষ্ঠু, সুস্থ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করা। আগামী নির্বাচন যদি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়, তাহলে ৫ই আগস্টে শুধু আওয়ামী লীগের পতন হয়েছিল এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের নেতারা। আর একটি এরকম নির্বাচন বাংলাদেশকে আর টিকে থাকার পজিশনে রাখা সম্ভব নয়, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না। ইউসুফ আলী, মাই টিভি নিউজ ডেস্ক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থ কোনো নির্দিষ্ট দল নয়, বরং সব মানুষের অংশগ্রহণ। বিচারের জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। আতিকুর রহমান তিতাস জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেয় বিবিসি। শনিবার সাক্ষাৎকারটির গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। সাক্ষাৎকার গ্রহণ করেন সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন। I was participating in the 8th International Jamboree of the Boy Scouts in Canada. সাংবাদিকের প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও পড়ে। দলটি নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আওয়ামী লীগ is not banned. Activities of Awami League has which would include an election. And temporarily. Whether the election will be included or not, it depends on the election commission to decide. এ সময় সাংবাদিক জানতে চান, শেখ হাসিনার দল নির্বাচনে না এলে নির্বাচন কি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হবে? জবাবে ডক্টর ইউনূস বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থ কোনো নির্দিষ্ট দল নয়, বরং সব মানুষের অংশগ্রহণ। মানুষ যদি ভোট দিতে পারে তাহলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। Inclusiveness means participation of all people. So as long as all people are participating, it's inclusive. সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনাকে ভারত থেকে কিভাবে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। জবাবে ডক্টর ইউনূস বলেন, বিচার শুরু হয়ে গেছে, এটি চলমান প্রক্রিয়া। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করা হবে। Trial has already begun. So the trial is active, it's going on. And it will go through the legal process, looking for her to come back to face the trial and so on, use the international system, how to get the accused person back to your country and so on. So these are again a legal procedure. সাক্ষাৎকারে রোহিঙ্গা শরণার্থী সংকটের বিষয়টি বিশ্ব অনেকটাই ভুলে গেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তাদের ফেরার জন্য সহায়তা চেয়ে বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়েছে। সেক্ষেত্রে প্রত্যাবাসনই একমাত্র সমাধান, কিন্তু তাদের নিজ দেশে কিভাবে ফেরত পাঠানো যাবে সে বিষয়ে কেউ আলাপ করছে না। Facilitate this for them to go back. Repatriation is the only solution to that. People are busy taking care of their food and daily thing, but not talking about how to get them back to their own home. Atikur Rahman Titas, My TV. People aware the reality of it. 26 শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে এবং 5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এদিকে ভাটারা থানার সামনে রাস্তা অবরোধ করায় সারা দিন উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছিলেন বহু মানুষ। তাদেরকে সরিয়ে দিতে লাঠি চার্জ করে পুলিশ। সে সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আফজাল হোসেনের রিপোর্ট। রাজধানীর নতুন বাজার এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির বেশ কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে এবং 5 দফা দাবিতে এ আন্দোলন বলে জানান বিক্ষোভকারীরা। বর্তমানে আমাদের ইউআইইউ এর যেসব শিক্ষার্থীবৃন্দ রয়েছে তারা দীর্ঘ 3 থেকে 4 মাস যাবত অনেক ধরনের আন্দোলন সংগ্রাম করার পরেও তাদের যে যুক্তিযুক্ত দাবিগুলো সেগুলো মেনে নেওয়া হয়নি। একটা মেয়ে শিক্ষার্থী যার বাবা মারা যায়, সে আসে এখানে এসে আবেদন করে যে আমাকে যেন পরীক্ষা দিতে দেওয়া হয় উইথ হিজ ফাদার্স ডেথ সার্টিফিকেট।
তো তখন হচ্ছে তাকে প্রশ্নবিদ্ধ করা হয়। তো স্বাভাবিকভাবে আমাদের মানবিক দিক থেকে আঘাত লাগে এবং আমরা তখন রিফর্মের জন্য আবার আন্দোলনটা শুরু করি। তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে সকালে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। বসতে পারে নাই তারা, মানে তাদের কথা আছে, তার দাবি দেওয়া আছে, জিজ্ঞেস করে সমাধান হয়ে যেত কিছুক্ষণের মধ্যে, চাইলেই করা যেত। কিন্তু সেটা না করে পূর্ব পরিকল্পনার অনুযায়ী যেটা বোঝা গেছে সুস্পষ্ট, কারণ রাস্তাতে ছাত্ররা দাঁড়ানোর সাথে সাথে লাঠিচার্জ। যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা তাদেরকে পুলিশ অতর্কিতভাবে তো হামলা করলই, তার উপরে ইচ্ছামতো মারছে। এদিকে সকাল থেকে রাস্তা অবরোধ করায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। অনেকে হেঁটে নিজ গন্তব্যে যান। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের রোববার দুপুর 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পেশাগত ও MBBS পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এ নির্দেশনার আওতামুক্ত থাকবেন। আজ অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী কলেজে চলমান অচল অবস্থা নিরসনের লক্ষ্যে কলেজের MBBS ছাত্রছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে দ্রুততম সময়ে জুলাই সনদ প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের পরিবার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই ঘোষণাপত্র, শহীদ পরিবার ও আহতদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় তারা এই আহ্বান জানান। সেই সাথে জুলাই ঘোষণাপত্রে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর দাবিও জানান তারা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। জুলাই গণ অভ্যুত্থানে যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করে শহীদ ও আহত হয়েছেন তাদের যথাযথ মূল্যায়নে সরকার ব্যর্থ। ইউনাইটেড পিপলস বাংলাদেশ আয়োজিত জুলাই ঘোষণাপত্র, শহীদ পরিবার ও আহতদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় এভাবেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রাপ্তি অপ্রাপ্তি তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার। 12:30টায় ছেলে আমার উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনে, একদম থানার সামনে ছেলেকে আমার গুলিবিদ্ধ করা হয়। সঞ্চয়পত্রের জন্য কাগজপত্র জমা দিতে বলে। আমার মা নাকি উনি ওয়ারিশই না, ওনার নাকি সন্তানই না, বেয়ারিশ লাশ। এটা কি হইল? এটা কি সরকারের কাছে এটাই কি পাওয়া? আমার বর্তমান সরকারের কাছে আবেদন, আপনারা একটু আমাদেরকে দেখেন যে আমরা কোন অবস্থায় আছি। আপনারা এসে পর্যবেক্ষণ করেন যে ফ্যামিলি কিভাবে চলে। জানান, জুলাই ঘোষণাপত্রে শহীদ ও আহতদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে, তা না হলে তারা পুনরায় রাস্তায় নামতে বাধ্য হবে। স্বাধীন শহীদদের বিনিময়ে, আহতদের বিনিময়ে কি চায় সরকার? কেন দিচ্ছে না জুলাই সনদ? এত বিলম্ব হচ্ছে কেন? জুলাই থেকে জুলাই 1 বছর হয়ে যাচ্ছে। এই সরকার কি চায়? এই সরকার কিসের উপর দাঁড়ায় আছে তারা মনে ভুলে গেছেন যে আহতরা চিকিৎসার অভাবে শাহাদাত বরণ করেন। এটা যদি আপনারা সলিউশন করতে না পারেন, শহীদ এবং আহতদের সাথে যারা জুলাই যোদ্ধারা আছে আমরা আবারও মাঠে নেমে যাব। রাজনৈতিক ভিত্তিতে যেন জুলাই ঘোষণাপত্র না হয় সে ব্যাপারেও সরকারের প্রতি আহ্বান জানান আপ বাংলাদেশের নেতারা। ঘোষণাপত্র আপনারা সঠিকভাবে উপস্থাপন না করতে পারলে একদিন এই জুলাই আন্দোলনেই অস্বীকার করা হবে। ওনার কাছে আমার একটাই দাবি যে আমাদের জুলাই সনদ অতি তাড়াতাড়ি যেন আমরা পাই। ফ্যাসিস্ট হাসিনার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন অসম্ভব বলেও মন্তব্য করেন তারা। কোন প্রকার টালবাহানা না করে, কাল বিলম্ব না করে সরকারের তাদের কথা শুনতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ, চীন, পাকিস্তান একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন এবং 3 দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে এই প্ল্যাটফর্ম গঠনের কথা বলছে বেইজিং। আর এ নিয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইংডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বারুচ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
তিন পক্ষ সুপ্রতিবেশী সুলভতা, সমতা ও পারস্পরিক বিশ্বাস, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি, সাধারণ উন্নয়ন এবং উইন উইন সহযোগিতা নীতির ওপর ভিত্তি করে ত্রিপক্ষীয় এই সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ তুলে দেওয়ার পক্ষেই মত দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় বক্তৃতা করেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, এই সুযোগ খুব একটা কাজে আসে না। 5 কোটি টাকা দিয়ে কিনে কেউ যদি 1 কোটিও দেখাতে না পারেন, তাহলে কালো টাকা সাদা করার সুযোগ থাকার কোনো দরকার নেই। এই 1 কোটিও যদি সে দেখাতে না পারে 5 কোটি টাকা দিয়ে কিনেছে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই। কাজে এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া হবে, অসুবিধা কি? এনসিপি নেতাদের জামানত বাতিল হবে বলেই তারা নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিকেলে রাজধানীর বিএনপির হাতিরঝিল থানার নেতাকর্মীদের শুভেচ্ছা নিয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবিও জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তর বিএনপির সদস্য মনিরুল আলম রাহিমি, হাতিরঝিল থানা আহ্বায়ক নাজমুল হক মাসুম সহ মহিলা দলের নেতৃবৃন্দ। বাংলার মাটিতে আবার যদি কোন নব্য ফ্যাসিস্ট তৈরি হতে চায়, আবার যদি কোন নব্য ফ্যাসিস্ট দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, আমরা তালেবানের নেতৃত্বে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সেই নব্য ফ্যাসিস্ট এজেন্স থেকে বিতাড়িত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। দেশে 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে 352 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি 167 জন আক্রান্ত বরিশাল বিভাগে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 167 জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 62, চট্টগ্রাম বিভাগে 76, রাজশাহী বিভাগে 24, ঢাকা বিভাগে 15 এবং খুলনা বিভাগে 8 জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 31 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 7429 জন। জানাবো প্রবাসের খবর। মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় জিওমেটিকায় শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 17তম এ সমাবর্তনে অংশ নেন 6 শতাধিক শিক্ষার্থী। স্থানীয় সময়ে সকাল 7টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান শেষ হয় দুপুর 2টায়। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তোহপুয়াহ দাতো ইউরা ডাক্তার হাজাহ আসমাহ বিনতি হাজি আব্দুল রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে সমাবর্তন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মাঝে ডিগ্রি, ডিপ্লোমা ও বিশেষ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি জিওমেটিকা মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর দাতুক মোহাইজি মোহামেদ এবং আন্তর্জাতিকীকরণ ও ব্র্যান্ডিং সংক্রান্ত উপাচার্য ও বোর্ড অব গভর্নরের সদস্য অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মামিনুল ইসলাম মমিন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী, সেরা থিসিস এবং নেতৃত্বে অনন্যতা অর্জনকারীদের বিশেষ সম্মানে ভূষিত করা হয়। সুখের দিন, কারণ হচ্ছে আমরা আজকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, MBA শেষ করলাম। আমি অ্যাওয়ার্ড পেয়েছি জিওমেটিকা ইউনিভার্সিটি থেকে MBA প্রোগ্রামের জন্য 4 আউট অফ 4 রেজাল্ট নিয়ে। আর অনুভূতি বলতে গেলে এত ভালো লাগছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অ্যাচিভমেন্ট, আমি বাংলাদেশ থেকে স্বপ্ন নিয়ে আসছি মালয়েশিয়াতে পড়াশোনা করব। তো আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। তো আমার এই অ্যাচিভমেন্ট আমি আমার মা বাবাকে উৎসর্গ করলাম। মালয়েশিয়ান এডুকেশনটা আসলে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন। আমাদের গ্রাজুয়েটরা এখান থেকে হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ এমন কোনো ভালো ইউনিভার্সিটি যেখানে যাচ্ছে।